সকলকে জানাই নমস্কার। বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ ডাব্লিউপি, কলকাতা পুলিশ, আরআরবি, এনটিপিসি এছাড়াও বিভিন্ন ব্যাংকের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ অনলাইন ক্লাসের আয়োজন করেছি। এই অনলাইন ক্লাসের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেকটি বিষয় যত্ন সহকারে এবং সেটি যতটা সহজে সম্ভব আপনাদের বোঝানো হয় এই ক্লাসে। তো এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনারা এটি বিনামূল্যে দেখতে পারেন এই সকল ভিডিওগুলো। আশা করব আপকামিং যত এক্সাম হবে, গভর্নমেন্ট এক্সাম বা প্রাইভেট সেক্টরে যে কোনো এক্সামের জন্যই আপনার এই ভিডিওগুলো অবশ্যই কাজে লাগবে। তো আমরা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে যাতে এই সকল ভিডিওগুলো কাজে লাগে সেই হিসাবে আমরা একটি সিলেবাস করেছিলাম। সেই সিলেবাস অনুযায়ী প্রথমে আমরা ন্যারেশন, প্রিপোজিশন, টেন্স, সাফিক্স, প্রিফিক্স এই সকলগুলো কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা যদি সেই সকল ভিডিও না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্ট রয়েছে ইংলিশ ক্লাসে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো আজকে বা এই যে সম্প্রতি আমরা একটি নতুন বিষয় শুরু করেছি, যেটি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কীভাবে কার্যকরী হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই ওয়ান ওয়ার্ডস কাকে বলে, উদাহরণ কী, সেই সকল বিষয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আর একটা ট্রিকও আমরা গতকাল আলোচনা করে ফেলেছি। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 6টি প্রশ্ন বা উদাহরণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সেটি মনে রাখার কিছু টিপস আপনাদের বলে দেব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ সেই সকল টিপস বা ট্রিক্সগুলো আমরা ভিডিওর যে কোনো জায়গাতেই বলে দিতে পারি, হয় প্রথমে বলে দিতে পারি বা মিডিলে বা একদম শেষে। তাই ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখবেন। আর একটি অনুরোধ প্রতিদিনের মতো আজকেও করছি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আরেকটি বিষয় বলে রাখি, এই যে এই সকল ক্লাসের পিডিএফগুলো বা অন্যান্য যেসব চাকরি পরীক্ষার যে নোটিফিকেশানগুলো যেগুলো বেরোয় সেগুলো আমরা সব টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে দিই। আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, তাহলে সেই সকল পিডিএফ বা স্টাডি মেটেরিয়ালগুলো আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আজকের যে 6টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে আলোচনা করব সেই সম্পর্কগুলো দেখা যাক কীভাবে সেগুলো বাক্যে গঠিত হচ্ছে, সেগুলি মনে রাখার সহজ উপায়গুলো কী। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম যে উদাহরণ বাক্যটি রয়েছে সেখানে বলা হয়েছে এ নেম অ্যাডপ্টেড বাই অ্যান অথার ইন হিজ রাইটিংস। ঠিক আছে, অর্থাৎ এটুকুটা বুঝতে পারছি কোন একটা নাম যেটি লেখক তার স্বেচ্ছায় বা স্বইচ্ছায় সেই নামটি গ্রহণ করেছেন। তো বাংলায় যখন এর অর্থ করছি আমরা প্রত্যেকেই বুঝে গেলাম এটাকে আমরা ছদ্মনাম বলি। লেখক যখন কোনো কিছু রচনা করেন তার নামটা যখন সে প্রকাশ করতে অনিচ্ছুক হয়, সে কোনো একটা অন্য একটা নাম নিয়ে সেই গল্প বা রচনাটা তিনি লেখেন। তো এক্ষেত্রে আমরা তাকে ছদ্মনাম বলি। তো ছদ্মনামকে আমরা ইংলিশে কী বলি? সিওডোনিম। ঠিক আছে, সিওডোনিম। তো যখন এটি প্রশ্নে আসবে, পরীক্ষায় যখন প্রশ্ন আসবে এ নেম অ্যাডপ্টেড বাই অ্যান অথার ইন হিজ রাইটিংস, তখন আপনার উত্তরটি কোনটি হবে? সিওডোনিমস। ঠিক আছে, এবার এটা চেনার উপায় কী, কীভাবে বুঝবেন যে এটি সঠিক উত্তর? দেখুন এখানে লাস্টের কী রয়েছে, NYM। তো এটা যখন আমরা উচ্চারণ করছি কি নিমস, তো নিমস থেকে নেমস অনেকটা কাছাকাছি লাগছে। দ্য নেম বা এ নেম অ্যাডপ্টেড বাই অ্যান অথার, তো নেম নিমস এইভাবে মনে রাখবেন। ঠিক আছে, তো আশা করছি প্রত্যেকে বুঝে গেলেন যে কীভাবে মনে রাখা উচিত। এটি কিন্তু মনে রাখার টিপস, হয়তো উত্তর চিনতে পারবেন এর মাধ্যমেই, কখনো হয়তো শব্দর ক্ষেত্রে হয়তো হবে না, সবসময় নেম থাকলেই যে নিমস হবে এরকম কোনো মানে নেই। যখন দেখবেন কিছুটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এবং সাদৃশ্যপূর্ণ রয়েছে সেক্ষেত্রে, এবং অপশানটা যদি থাকে, অবভিয়াসলি অপশান যদি না থাকে তাহলে তার কিছু করার নেই, অপশান যদি থাকে তাহলে সেটি হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। এবার দেখা যাক দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে। দ্বিতীয় উদাহরণ বাক্যটিতে বলা হয়েছে এ পেপার রিটেন ইন ওয়ান্সেস ওন হ্যান্ড রাইটিং। ঠিক আছে, এ পেপার রিটেন অর্থাৎ কি? এর অর্থ হচ্ছে একটি কাগজ বা একটি লেখা, একটি
কাগজে একটি লেখা রয়েছে যেটি কারোর নিজের হাতের লেখাই, ঠিক আছে? মানে কোনো একটি কাগজে কেউ কিছু একটা লিখে গেছে নিজের হাতের লেখা, সেটিকে আমরা কি বলি? প্রত্যেকে জানি, এটা বাংলায় আমরা কি বলি? পাণ্ডুলিপি বলি। পাণ্ডুলিপি, এবার এটাকে পাণ্ডুলিপিকে ইংলিশে কি বলি? ম্যানুস্ক্রিপ্ট। তো আমরা যখন এই যে প্রশ্নটা দেবে আমাদের পরীক্ষায়, আমরা বুঝবো কী করে? তো আমাদের বোঝার জন্য আমাদের প্রশ্নটা একবার শুধু ভালোভাবে পড়লেই আশা করছি প্রত্যেকে পারবেন, কারণ এটা কিন্তু প্রায় প্রত্যেকেই জানি ম্যানুস্ক্রিপ্ট মানে যে কোনো একটা লেখকের নিজস্ব লেখা, সেটাকেই বোঝায়, সেটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। তাই আমি এটার জন্য আলাদাভাবে বোঝাচ্ছি না, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই, রিটিং যখন দেখছেন ওন হ্যান্ড রিটিং রয়েছে, রাইটিং রয়েছে, তখন ম্যানুস্ক্রিপ্ট মনে রাখার একটি উপায় হচ্ছে স্ক্রিপ্ট রয়েছে। আমরা কি নিজের হাতে কী লিখি? স্ক্রিপ্ট লিখি। এবার দেখবেন আমরা প্রায়শই যখন কোনো সিনেমা দেখি বা কোনো সিরিয়াল দেখি, প্রায়শই শুনে থাকি স্ক্রিপ্ট রাইটার, কোনো একটা স্ক্রিপ্ট রাইটার। তো স্ক্রিপ্ট রাইটার মানেই বুঝে যাবেন যে কোনো একজন যে সেই গল্পের লেখক, ঠিক আছে? এই লেখক থেকে মনে রাখবেন যে সেটি হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। যখনই বলবে পেপার রিটেন ইন হিজ ওয়ান্স ওন হ্যান্ড, যখন দেখবে ওন হ্যান্ড লেখা আছে তখন বুঝে যাবেন সেটি ম্যানুস্ক্রিপ্ট। কিছুটা এইভাবে মনে রাখবেন। আচ্ছা, তো এইটা ছিল আমাদের 2 নম্বর উদাহরণ। এবার দেখা যাক তৃতীয় উদাহরণটি কী রয়েছে। তৃতীয় উদাহরণে বলা হয়েছে, এ পারসন ফ্রম আনাদার কান্ট্রি কামস টু আওয়ার কান্ট্রি টু সেটল, ঠিক আছে? মানে কোনো একজন ব্যক্তি সে অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে এসেছে থাকার জন্য বা বসবাস করার জন্য। এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলছি অভিবাসী, ঠিক আছে? তো অভিবাসী কথাটা আমরা প্রায়শই শুনে থাকি যে অন্য কোনো দেশ থেকে এসে এখানে বসবাস করছে। অভিবাসী বা অধিবাসী মানে সে যেখানে আগাগোড়াই রয়েছে, পূর্বপুরুষ ধরে রয়েছে, সেটাকে আমরা অধিবাসী বলি। আর অভিবাসী মানে হচ্ছে যে সম্প্রতি সেখানে বসবাস স্থাপন করেছে বা অন্য দেশ থেকে এসেছে, তো সেটাকে বলছি আমরা অভিবাসী, ঠিক আছে? তো এই অভিবাসীকে আমরা ইংলিশে কি বলি? অভিবাসীকে আমরা ইংলিশে বলি ইমিগ্র্যান্ট, ঠিক আছে? ইমিগ্র্যান্ট বলি। তো এটা আর মনে রাখার সহজ উপায় আমার জানা নেই, আমি অনেক চেষ্টা করেছি তবু পারিনি। এ পারসন ফ্রম আনাদার কান্ট্রি কামস টু আওয়ার কান্ট্রি টু সেটেল, এটাকে ইমিগ্রান্ট বলে, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর না হলে বারবার লিখে লিখে একটা কাজ করতে পারেন, এগুলো যেগুলো আপনাদের মনে রাখার সহজ উপায় আমি বলতে পারছি না, সেগুলোকে আলাদাভাবে লিখবেন। লেখার পর সেটি প্রতিদিন একবার করে দেখবেন, দেখে 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 আপনাদের এটা অনেকটাই স্বরগত হয়ে যাবে, এটুকুটা আশা রাখছি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের তৃতীয় উদাহরণ। এবার দেখা যাক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের চতুর্থ উদাহরণ কী রয়েছে। চতুর্থ উদাহরণ বলা হয়েছে, এ পারসন ইন্টারেস্টেড ইন রিডিং বুকস অ্যান্ড নাথিং ইলস, ঠিক আছে? মানেটা কি? এর অর্থ বলা হচ্ছে একজন ব্যক্তি সে আগ্রহী কিসে? না তো রিডিং মানে পড়াতে, কি বই পড়াতে অ্যান্ড নাথিং ইলস মানে সে শুধুমাত্র বই পড়তে ভালোবাসে। এক কথায় বলতে গেলে কি বলবো, কোনো একজন ব্যক্তি যে বই পড়তে খুব ভালোবাসে, এটাকে আমরা এক কথায় কি বলি বাংলায়? প্রত্যেকে জানি বইয়ের পোকা বলি, প্রায়শই বলি। কারণ যখন দেখি এটা কিন্তু আমরা প্রায়শই প্রায় প্রত্যেক বাড়িতে শুনে থাকি যে যে খুব বেশি পড়ে বা ধরুন সারাদিন বই পড়তে খুব ভালোবাসে, তো বাড়ির লোকে তাকে একটু খোঁটা দিয়ে বলে কি, তুই বইয়ের পোকা হয়ে গেছিস। তো কথা কথা এটাকে বই পোকা বলছি, তো বাংলায় আরেকটু ভালোভাবে বললে কী বলি? গ্রন্থ কীট, মানে বইয়ের পোকা, ঠিক আছে? তো বইয়ের পোকাকে দেখুন ইংলিশে কি বলে? বইয়ের পোকাকে সব থেকে সহজ, এটা সব থেকে সহজ। বইয়ের পোকাকে আমরা ইংলিশে কী বলি? বইকে কী বলি? বইকে বলি বুক, ঠিক আছে? আর ওয়ার্ম মানে কীট, তো বই পোকা মানে হচ্ছে বুক ওয়ার্ম। আচ্ছা, এটাও আমি চেনার সহজ উপায় বলে দিচ্ছি। প্রশ্নে রয়েছে বুকস আর অপশনেও রয়েছে বুকস, তাহলে যখনই দেখবেন বুক কথাটি রয়েছে সেটি হবে সঠিক উত্তর, ঠিক আছে? একটা রিলেশন থাকবে অবশ্যই, অবশ্যই কোনো না কোথাও একটা রিলেশন থাকবে বা রিলেট থাকবে, কোথাও না কোথাও দেখবেন সেখানে কোনো একটা সম্পর্কীয় রয়েছে। ম্যাক্সিমাম টাইমেই হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয় না, সেটি ব্যতিক্রম, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। তো এখানেও তাই, এখানে অন্য কিছু থাকলেও আপনারা কিন্তু এভাবে ধরে নেবেন। তো যারা অর্থটা বের করতে পারছেন অবশ্যই তাদের জন্য এটা অনেকটাই সুবিধা দেবে। যারা অর্থ বের করতে পারছেন না তারা কিন্তু ট্রিকগুলো কাজে লাগাবেন। দেখুন, প্রশ্ন ছেড়ে দিলে আপনার কোনো লাভ নেই। হয়তো নেগেটিভ আছে, কোনো কোনো পরীক্ষায় নেগেটিভ হয়, কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায়
বা অনেক পরীক্ষাতেও কিন্তু এরকম হয় যেখানে নেগেটিভ মার্কিং নেই, সেখানে আপনার যদি ভুল হয় আপনার তো ক্ষতি নেই, কিন্তু যদি বাই চান্স সেটি ঠিক হয়ে যায় ট্রিকের মাধ্যমে, তাহলে তো আপনার মার্কসটা তো অ্যাড হচ্ছে, তাই না? তাই যদি পসিবল হয় আমি আমি সাজেস্ট করব অ্যান্সার দিয়ে আসবেন। ভুল হতে পারে, সেটা দেখুন সমস্ত ক্ষেত্রে কিন্তু ট্রিক কাজ করে না, এটি আমি আগেও বলেছি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে, এটা আমি এখনও বলছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে, হয়তো 90% সময় কাজ করছে, 10% সময় সেটি কাজ করলো না, কিন্তু তাতে ক্ষতি তো নেই, আপনার তো নেগেটিভ মার্কিং নেই, আপনি তো করতেই পারেন সেটা। আচ্ছা, যাই হোক, এটি ছিল আমাদের ফোর্থ উদাহরণ। তা আমি আরেকবার বলে দিই, এ পার্সন ইন্টারেস্টেড ইন রিডিং বুকস অ্যান্ড নাথিং এলস, মানে কোনো একজন ব্যক্তি যে শুধুমাত্র বই পড়তে ভালোবাসে, তাছাড়া আর অন্য কিছু করতে ভালোবাসে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা অবশ্যই বলছি বুকওয়ার্ম। দেখুন এটা সব থেকে সোজা, আমার তো মনে হচ্ছে সব থেকে সোজা। আমি যখন প্রথম দেখেছিলাম, এটি যখন নির্বাচন করেছিলাম, আমি ভাবলাম এটা কি দেওয়া উচিত, কারণ এটা সব থেকে সোজা। তো দেখুন না, দিয়ে দিই, কারণ এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে? তো যাই হোক, এটা মনে রাখবেন। নেক্সট আমাদের উদাহরণ বাক্য কী রয়েছে? এ পার্সন লিভিং পার্মানেন্টলি ইন এ সার্টেন প্লেস, ঠিক আছে? দেখুন ওখানে কিছুক্ষণ আগে আমরা কী বললাম, একটি বাক্য বললাম, এ পার্সন ফ্রম অ্যানাদার কান্ট্রি কামস টু আওয়ার কান্ট্রি টু সেটেল, ঠিক আছে? মানে এখানে দেশ থেকে দেশে, অন্য দেশে এসেছে, মানে দেশান্তরী। আমরা যদি এটাকে বাংলায় বলি, একদম খাঁটি বাংলায়, দেশান্তরী, মানে এক দেশ থেকে অন্য দেশে গেছে, দেশান্তরী হয়েছে। কিন্তু এই বাক্যে কি বলছি? এ পার্সন লিভিং পার্মানেন্টলি ইন এ সার্টেন প্লেসেস, মানে কোনো একজন ব্যক্তি যে স্থায়ীভাবে কোনো একটা জায়গায় বাস করছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বাসস্থান, ঠিক আছে? যে পার্সনটা বাস করছে যে জায়গাটায়, সেটাকে আমরা কি বাসস্থান বলি, স্থায়ী বাসস্থান। তো স্থায়ী বাসস্থানকে আমরা কি ডোমিসাইল। দেখুন ডোমিসাইল চেনার, এটা মনে রাখার সহজ উপায় কি? আমরা জানি ডোমিসাইল সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট হয়, যেখানে যেটি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি প্রত্যেক জায়গাতে দেয়। তো ডোমিসাইল এর অর্থ হচ্ছে বাসস্থান শংসাপত্র, এর অর্থ ডোমিসাইল সার্টিফিকেটের অর্থ হচ্ছে স্থায়ী বাসিন্দার তার শংসাপত্র। তো এখানে যখন বলা হচ্ছে পার্মানেন্টলি লিভিং বা লিভিং পার্মানেন্টলি ইন এ সার্টেন প্লেসেস, এর দ্বারা অনেকেই ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট বুঝে গেছেন এর অর্থটা কী। তবু যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলে দিই, এ পার্সন অর্থাৎ কোনো একজন ব্যক্তি যিনি বাস করছেন, লিভিং মানে বাস করছেন, পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে, ইন এ সার্টেন প্লেস কোনো একটা জায়গায় কোনো একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তো সেই জায়গাটাকে আমরা কি বলি? বাসস্থান বলবো, বা ইংলিশে বললে ডোমিসাইল বলি। তো মনে রাখার সহজ উপায় একটি বললাম, যে ওই যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেহেতু ডোমিসাইল সার্টিফিকেট দেয়, তো সেখান থেকে মনে রাখবেন পার্মানেন্টলি না বসবাস করলে তো আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট দেবে না। তো যেহেতু এখানে পার্মানেন্টলি কথাটি রয়েছে, তাই ওখানেও পার্মানেন্ট রয়েছে, তাই এইভাবে রিলেট করবেন, ঠিক আছে? একটু আলাদাভাবে দেখবেন, শুধুমাত্র পরীক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না, আপনাকে একটু আলাদাভাবে দেখতে হবে যে কিসের সাথে রিলেশন রয়েছে। রিলেশন তো কোথাও না কোথাও রয়েছে, ঠিক আছে? তো এইভাবে করবেন। যদি এর অপশানটা এটা না থেকে অন্য কিছু থাকতো, অবভিয়াসলি অনেকেই বলবেন স্যার এখানে যদি অন্য কিছু থাকতো কীভাবে বুঝবো? দেখুন আমি যদি বলি এখানে ডোমিসাইলের জায়গায় থাকলে হয়তো বুকওয়ার্ম, তারপরে থাকলে তো অ্যাগনোস্টিক, বা হয়তো থাকলো ডোমি কথাটা থাকলো, তারপরে SILE থাকলো, ঠিক আছে? এবার বুঝবেন কি করে? তো বলে রাখি ডোমিসাইল কথাটি যখনই থাকছে, ডোমিসাইল, ঠিক আছে, এর অর্থটা যদি আপনার জানা নাও থাকে, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি আগে ভাববেন যে সেখানে ডোমিসাইল হলে উচ্চারণটা কীরকম হবে, আর ডোমিসাইল থাকলে CILE থাকলে তার উচ্চারণটা কীরকম হবে, তার অর্থটা কী হওয়া উচিত, ঠিক আছে? SIL ডোমিসাইল, ঠিক আছে, ডোমিসাইল। আর যখন হবে ডোমিসাইল CILE, তারপরে কি ডোমিসাইল উচ্চারণটা করবেন। দেখুন মুখ্য উচ্চারণটা যদি যদি এখন এর মানে উচ্চারণটা না করে থাকেন, তাহলে কিন্তু বলাটা খুবই মুশকিল হয়ে যাবে, কারণ এটা প্রায়শই অনেকেই শুনে থাকবেন, ডোমিসাইল কথাটি প্রায়শই শুনে থাকবেন। এবার এইটুকুটা আপনাকে বুঝে নিতে হবে যে কোনটি হবে, ঠিক আছে? অপশান
থাকে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে অপশানগুলো প্রায়শই সাদৃশ্যময় থাকে, একই রকম, প্রায় একই রকম, একটু আলাদা কোথাও। কোথাও থাকলে তো ডোমিসাইল, কোথাও থাকলে DAMICLE, কোথাও থাকলে তো DOMISILE, কোথাও থাকলো DUMICILE। এবার এক্ষেত্রে আপনাকে বানানটি যেটি রয়েছে সেখানে সব থেকে বেশি নজর দিতে হবে। এবার ডোমিসাইল আপনার চোখে চোখে যদি ভেসে থাকে বা আপনার যদি এই বানানটির পূর্ব অভিজ্ঞতা থাকে এই বানানটি সম্পর্কে, আপনি সহজে ধরে ফেলবেন যে DOMICILE, এছাড়া অন্য কিছু হবে না। আচ্ছা, যারা জানেন না তার ক্ষেত্রে আমি বলে রাখি, এক্ষেত্রে আপনাকে ট্রিকগুলো কাজে লাগাতে হবে। যে অপশানের মধ্যে তাহলে আপনি দেখতে হবে যে কোথায় কোনটি শুনতে সব থেকে বেশি ভালো লাগছে বা কোনটি দেখতে বেশি ভালো লাগছে। এবার এক্ষেত্রে আপনাকে একটু কিছুটা হলেও অনুমান কাজে লাগাতে হবে, এছাড়া আর অন্য কিছু করার নেই, অনুমানে আপনাকে উত্তর দিতে হবে। যাই হোক, ডোমিসাইল কথাটি প্রায়শই শুনে থাকবেন, এটুকুটা আমার বিশ্বাস। যদি না হয় তাহলে আপনাকে কিছুটা অনুমান করতে হবে। আমি বলে দিলাম, হয়তো অনেকের এবার হয়তো মনে থাকবে। যাই হোক, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, এ পারসন নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। ঠিক আছে, এ পারসন নট নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে কোনো একজন ব্যক্তি যে ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না। ঠিক আছে, নট এক্সিস্টেন্স, নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স, মানে সে ভগবানের ওপর তার সেরকম মানে বিশ্বাস নেই যে ভগবান আছে কি নেই। ঠিক আছে, তো এটিকে আমরা কি বলি? অজ্ঞানবাদী বলি। সে তার মধ্যে সেই জ্ঞানটি নেই, ভগবান আছে না নেই সেই জ্ঞানটি তার মধ্যে নেই। ঠিক আছে, তো এটিকে আমরা ইংলিশে কি বলি? অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিক, AGNOSTIC, অ্যাগনোস্টিক। এবার এটা মনে রাখার সহজ উপায় কি? কিছুটা আমি রিলেট করছি, আমি পুরোটা বলবো না। অ্যাগনোস্টিক, আমরা অগ্নি দেবতার নাম শুনেছি। ঠিক আছে, তো এখানে প্রশ্নে যেহেতু গড রয়েছে আর অপশানে রয়েছে AGN, তো ওই জায়গায় যদি আই থাকতো অগ্নি হতো, অগ্নি। তো অগ্নি যেহেতু একজন দেবতার নাম, এইভাবে মনে রাখবেন, যেহেতু দেবতার নাম আর প্রশ্নে যেহেতু দেবতার কথা বলা হয়েছে, তার সঠিক উত্তর হচ্ছে অ্যাগনোস্টিক। ঠিক আছে, কিছুটা মনে রাখার উপায় এইভাবে আপনাকে বেছে নিতে হবে, কারণ পুরোপুরি পড়ে মনে রাখার মতো হয়তো মানসিকতা আছে অনেকেরই, কিন্তু যাদের নেই তাদের জন্য বলছি আপনারা এইভাবে মনে রাখতে পারেন। পুরোপুরি মুখস্থ করলে কিন্তু ভুল হবেই, এটা কনফার্ম। প্র্যাকটিস করবেন, যে যেভাবে বলছি সেভাবে মনে রাখার। যদি না থাকে বারবার প্র্যাকটিস করবেন, শুধু লিখবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন, অনেকটাই আপনাদের হস্তগত হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল 6টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আশা করছি প্রত্যেকের যে চাহিদাটা ছিল বা প্রত্যেকে যেটা চাইছিলেন যে শর্টকাটে কীভাবে শেখা যায় বা শর্টকাটে কীভাবে মনে রাখা যায় সেই সম্পর্কে আলোচনার প্রসঙ্গে আমি আজকের এই ভিডিওটা বানালাম স্পেশালি। চেষ্টা করবো আগামী কয়েকদিনও এইরকম কিছু শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মনে রাখার জন্য, প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে কীভাবে মনে রাখবেন। ঠিক আছে, অ্যান্ড নেক্সট যে ফাইনাল যেদিন হবে সেদিন কিন্তু আমি দুই একটি ট্রিক বলে দেবো, সেই ট্রিকের মাধ্যমে কিন্তু এই যে সকল প্রশ্নগুলো বলছি এর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আপনারা করতে পারবেন। অন্ততপক্ষে 50% কোশ্চেন তার সঠিক উত্তর আপনারা দিয়ে আসতে পারবেন। এরকম কিছু কিছু ট্রিক আমি বলে দিতে পারি। ঠিক আছে, তবু আমি একটা জিনিস বলবো কি, আপনারা অবশ্যই বই দেখবেন, বিভিন্ন বই, সেটার মধ্যে চর্চা করবেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনাদের মধ্যে স্বর্গত থাকবে। যখন তখন যেখান থেকে প্রশ্ন করলে পারবেন। আর ট্রিক কিন্তু সবসময় কাজ করে না, শুধুমাত্র ট্রিকের আশায় করলে কিন্তু ভুল করা হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে 100%, তবে কি আপনি 50%-এ আসতে পারবেন। আর প্রথম যদি ভেবে রাখেন না আমি ট্রিক কাজে লাগিয়ে 50% পেয়ে যাচ্ছি আর অন্য কিছু দরকার নেই, তাহলে সব থেকে ভুল করছেন আপনি। কারণ ট্রিক কিন্তু সর্বদাই কাজ করে না। যদি পরীক্ষায় আমি বললাম একরকম আর প্রশ্ন আসলো অন্যরকম, তাহলে কিন্তু ট্রিক তো আপনার কাজ করবেই না। সে সময় মনে হবে কেন আমি পড়িনি, একটু পড়লে হয়তো আমি চাকরিটা পেয়ে যেতাম। তাই বারবার আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই বইটা ফলো করবেন। বই যদি নাও থাকে, আমাদের যে পিডিএফগুলো দিচ্ছি এই পিডিএফগুলো দেখবেন। এক্সট্রা আপনারা কিছুটা ইন্টারনেটে যারা সার্চ করতে জানেন অবশ্যই সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, লিখবেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অনেক অনেক থাকবে, এরকম হাজার হাজার রয়েছে। তো আমি
যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার মতো কিছুটা অনুমান করে দিয়েছি, যেগুলো যেগুলো নির্বাচন করেছি, অনেক পরীক্ষায় এসেওছে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও কিন্তু অনেক সাবস্টিটিউশন আছে, সেগুলো আপনারা অবশ্যই কালচার পড়ার জন্য অবশ্যই নেট থেকে বের করতে পারেন। আর যদি বই থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। কেমন লাগলো আমাদের ক্লাসটি, বা আপনার যদি কোনো মতবাদ থাকে সেটি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই যে ক্লাসের পিডিএফটা, সেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে, বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমরা পাবলিশ করে দিই প্রতিদিন। তাই অবশ্যই সেই চ্যানেলে প্রবেশ করে ডাউনলোড করে নেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই জয়েন করবেন। যুক্ত তবেই কিন্তু আমাদের যে পিডিএফগুলো দিই সেগুলো ডাউনলোড করতে পারবেন। তাই অবশ্যই জয়েন হয়ে নিন। দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবেন। নমস্কার। আনএকাডেমির নাম বন্ধুরা তোমরা প্রত্যেকেই শুনেছো, ইন্ডিয়াস লার্জেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম। এখন তোমরা ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আনএকাডেমি তোমাদের জন্য বিভিন্ন নতুন নতুন ব্যাচ কিন্তু 2021 এই নতুন বছরে আনতে চলেছে, এবং অলরেডি অনেক ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেগুলো নতুন ব্যাচ আগামী 18ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিক্যাপ WBCS প্রিলিমস রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং, যেখানে বিভিন্ন শিক্ষক তোমাদের ক্লাস করাবেন। এবং তোমাদেরকে বলে রাখি, আনএকাডেমিতে তোমরা একটা সাবস্ক্রিপশন নিলেই তোমরা যে কোনো ব্যাচ কোর্সে ভর্তি হতে পারবে। এমনটা নয় যে প্রত্যেকটি ব্যাচের জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পরবর্তী নতুন যে ব্যাচ আসতে চলেছে, তো সেটি হচ্ছে লক্ষ্য WBCS প্রিলিমস 2021-এর জন্য। তো এটি হচ্ছে হিন্দি ভার্সন ব্যাচ, যেটি 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরবর্তী আমাদের যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021-এর জন্য ওয়েট করছো, তাদের জন্য নতুন ব্যাচ আসতে চলেছে মিশন খাকি, স্পেশাল ব্যাচ ফর WBP কনস্টেবল অ্যান্ড এসআই ব্যাচ 2, যেখানে বিভিন্ন শিক্ষক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্লাস করাবেন। এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 25 জানুয়ারি থেকে। পরবর্তী নতুন যে ব্যাচ কোর্স আসতে চলেছে, তো সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক 120 দিনের কম্প্রিহেনসিভ কোর্স অন পিএসসি কেপিএস, যেটি শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে। তো এবার তোমাদেরকে আমি একটু আনএকাডেমি ফি প্ল্যান সম্পর্কে বলে রাখি। এক মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, এর উপর 10% আমাদের কুপন কোড ব্যবহার করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, এর সাথে 10% ডিসকাউন্ট রয়েছে আমাদের কুপন কোডের ওপর। 6 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 8550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 10450 টাকা, এর উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কুপন কোড ভৈরব91 এটি ইউজ করে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে, যে 1 মাস কি 3 মাস 6 মাস, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই সাবস্ক্রিপশন প্ল্যানটাকে তোমরা চুজ করতে পারো। তো তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে তখন কিন্তু অবশ্যই আমাদের এই কুপন কোড, যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভৈরব91, এই কুপন কোডটাকে ব্যবহার করলে টোটাল এখানে যে অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এর উপর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে পৌঁছতে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে আজকেই আনএকাডেমিতে তোমরা ভর্তি হয়ে